স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলা হয়ে রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সাধারণ সম্পাদক। চেক জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে কুষ্টিয়া সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আব্দুর রশিদ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রশিদ অ্যাগ্রো ফুডের মালিক। পুলিশ জানায়, তার নামে সারা দেশে 110টিরও বেশি মামলা আছে এবং বিভিন্ন মামলায় শতাধিক ওয়ারেন্ট রয়েছে। এছাড়া আওয়ামী লীগের সরকারের খাদ্যমন্ত্রীর সাথে সম্পর্কের খাতিরে অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে। ওই সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হলেও ব্যবস্থা না নেয় পার পেয়ে যান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিনে ব্যাংক ও আর্থিক খাতে সীমাহীন লুণ্ঠনের সুযোগ বন্ধ রয়েছে, কিন্তু অর্থনীতি এখনও ঝুঁকিমুক্ত হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতায় মূল্যস্ফীতি লাগাম টানতে পারেনি সরকার। ফলে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস জনগণের। এদিকে আস্থার সংকটে ভুগছে দুর্বল ব্যাংকের গ্রাহকরা। রেমিটেন্সে কিছুটা স্বস্তি মিললেও পোশাক শিল্পে অস্থিরতা নেতিবাচক প্রভাব ফেলছে। বিগত সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপিদের সুবিধা দেয়া, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন এবং সীমাহীন লুটপাটে স্থবির ছিল দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, পাচার হওয়া অর্থ উদ্ধারে কমিটি গঠনসহ বেশ কিছু পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এতে অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সংকট কাটেনি। কিছু ক্ষেত্রে আমরা পজিটিভ পাই, কিন্তু সেটা যে পুরো মাত্রায় পজিটিভ সেটা বলবো না, কারণ আমি অর্থনীতির দিকগুলাই বিশ্লেষণ করলে অনেক কিছু সংখ্যাও দেখতে পাই। যেমন এক্সপোর্ট আর্নিংসের ক্ষেত্রে আমি বলবো প্রবৃদ্ধি আছে, কিন্তু তার সাথে লেবার আনরেস্টের সংখ্যাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম সাধারণ মানুষ। শুল্ক কমালেও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় কমছে না মূল্যস্ফীতি। শুধু ট্যারিফ কমালে হবে না, কিন্তু সেটা যাতে জনগণ সেই সুবিধাটা যাতে পায়, বাজারে তার প্রভাব যাতে পড়ে, সেই জায়গাটা আসলে মনিটর করার একটা ব্যবস্থাপনা দরকার। আরেকটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগী যাদেরকে বলছে, বাজারকে যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে, স্টক না করতে পারে। তো সেই জায়গাটা আমি মনে করি এখনও কাজ করার সুযোগ আছে, কারণ এই উদ্যোগটা, বাজার ব্যবস্থাপনাটা আমাদের বড় ধরনের ঘাটতি। এছাড়া ডলার সংকট কিছুটা কাটলেও বেড়েছে টাকার সংকট। নিঃসন্দেহে আমাদের দেশে অনেক ব্যাংক আছে যে এইসব ব্যাংকের প্রয়োজন নেই, এবং সেটা আমরা জানি রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে এসব ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল। এই ব্যাংকগুলো এখন আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে খুব বিশাল বোঝা হয়ে গেছে, কারণ এইসব ব্যাংকে অবাধ লুটপাট চলেছে। এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে চ্যালেঞ্জটি কীভাবে গ্রহণ করা হবে, এইটি হচ্ছে এখন ব্যাংকের খাতে সবচেয়ে বড় সমস্যা। নিত্যপণ্যের দাম কমানো, দ্রুত ব্যাংক ও পোশাক খাতে শৃঙ্খলা ফেরানো, রেমিটেন্সের ধারা অব্যাহত রাখা এবং পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীতে গেল আগস্টের ভয়াবহ বন্যার বিরূপ প্রভাব পড়েছে আমন আবাদে। চলতি মৌসুমে আবাদ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেকও। নানা কারণে জমি খালি পড়ে থাকায় দুশ্চিন্তায় কৃষক। প্রণোদনা সহ সার বীজের সহায়তার কথা থাকলেও তা আটকে আছে কাগজে কলমে। বাস্তবে নেই ছিটেফোঁটাও। এমন চিত্র ফেনীর সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা উপজেলা সহ সবখানে। গেল আগস্টের বন্যায় জেলার কৃষি খাতে 900 কোটি টাকার বেশি ক্ষতি হয়। 2.5 মাস পেরিয়ে গেলেও বন্যার ক্ষত এখনো ফসলের মাঠে। আর্মি ওয়ার্ম সহ বিভিন্ন পোকায় নষ্ট হচ্ছে ধান, সবজি সহ নানা ধরনের ফসল। এর প্রভাব পড়েছে চলতি আমন মৌসুমে। লাল পোকা, নানান কিসিমের পোকায় ফসল নষ্ট করতেছে। গেল মৌসুমের উৎপাদনে সিকি ভাগও এবার অর্জিত হবে না বলে শঙ্কায় কৃষক। আমি জমি করতাম 12 ঘন্টা, গিয়ে তো 6 ঘন্টা করতে হলে পানি দেওয়া, 6 ঘন্টা করছি জন্য আমার নষ্ট হয়ে গেছে ফসল। বহুত কষ্ট করি, আমি গরিব মানুষ, কুলি মাগি খাই, ওই জন্য আমি সব আমার নিষ্পাত হয়ে গেছে।
কাগজে কলমে প্রণোদনা সহ সার বীজের সহায়তার কথা থাকলেও বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকের। প্রতি বছর সরিষা করতাম, এখন সরিষা করতে পারতেছি না, জমি শুকাইতেছে না। এখন সরকারের কাছে আমার অনুরোধ, আমার জন্য একটু সাহায্য করেন, আমি কিভাবে চাষ করতে পারি। 120 ডিসিম জায়গার ভিতরে 100 ডিসিমে আমার বন্যা ক্ষয়ক্ষতি হইতেছে। সরকারের কাছে আবেদন পত্র করতেছে, যদি কোনো সুযোগ সুবিধা আইয়ে বা আমার সাহায্য করবে, আমি গরিব মানুষ। তবে অভিযোগ অস্বীকার করে সব ধরনের সহায়তার পাশাপাশি ক্ষতিকর পোকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি বিভাগের। কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি আগাম সবজি করার জন্য, আর বিশেষ করে মুসাবুর যে ক্লোজারটা যদি বন্ধ করার ব্যবস্থা করা যায় বা বাট্টা দেওয়া যায়, তাহলে আমাদের এই অঞ্চলের কৃষকরা মতো বিশেষভাবে উপকৃত হবে। প্রণোদনা পুনর্বাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সবজি বীজ কৃষকদেরকে বিতরণ করেছি, ধানের বীজ বিতরণ করা হবে, স্কোয়াড গঠন করেছি। সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা খুব দ্রুতই এই পোকাটাকে আইডেন্টিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাতে মোটামুটি এখন পোকা আমাদের নিয়ন্ত্রণে আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত অর্থ বছরে ফেনীতে আমনের আবাদ হয়েছিল 66,752 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল 2,09,207 মেট্রিক টন। আর চলতি অর্থ বছর আবাদ হয়েছে মাত্র 26,764 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। ভালো বাজার মূল্য সহ নানা কারণে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে ঝুঁকছেন কুষ্টিয়ার কৃষক। বিঘা প্রতি 50 থেকে 80 মণ ফলন হয়, তবে বেশি দামের আশায় অপরিপক্ক পেঁয়াজ তুলে বিক্রি করছেন অনেক চাষি। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া দাঁড়ের মাঠে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলায় ব্যস্ত কৃষক। গেল কয়েক বছর ধরে আগাম জাতের বাড়ি 5 সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আসছেন কৃষক। আগে এসব জমি তামাক আবাদের জন্য ফেলে রাখা হলেও ভালো দাম পাওয়ায় কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ঝুঁকছেন। পেঁয়াজ লাগাইছি, বাড়ি 100 মণের ফলন আসছে, তাতে ধরেন মোটামুটি 4 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। আগে তামাক আবাদ করতাম এসব ভূমিতে, এখন তো আবাদ করতে আমরা এখন 2 সিজনে গ্রীষ্মকালের পেঁয়াজ, সিজনাল পেঁয়াজ করছি। এবার অতিবৃষ্টিতে ফলন কিছুটা কম হলেও বাজারে ভালো দাম পাচ্ছেন তারা। পেঁয়াজের বাজার ভালো, যার কারণে আমি পেঁয়াজ এখন তুলে ফেললাম। আজকে আমি পেঁয়াজ তুলি বেচতে ফেললাম কুষ্টিয়ায় 100 টাকা পাইকারি রেট, 4000 টাকা মন। এদিকে কৃষকদের সার বীজ সহ নানা উপকরণ দেওয়ার পাশাপাশি কারিগরি সহযোগিতা দিচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দিশা ও পিকেএসএফ। অত্র এলাকায় তামাকের পরিবর্তে ফসল চাষ কার্যক্রম পরিচালনা করছি। আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে তারা এই সমস্ত প্রযুক্তি অনুসরণ করে তারা ভালো ফসল উৎপাদন করতে পারে। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে এলে দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। পর্যটকদের অসচেতনতায় নষ্ট হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন এলাকার পরিবেশ। নিয়ম নীতির তোয়াক্কা না করে পর্যটকরা যত্রতত্র প্লাস্টিক, চিপসের প্যাকেট, পলিথিন ফেলছেন, যার প্রভাব পড়ছে পরিবেশ ও কৃষিতে। এছাড়া শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার কারণে মাছের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে, কমছে পাখি। এজন্য অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত পর্যটনকে দায়ী করছেন পরিবেশবিদরা। পানিতে এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল, জুসের প্যাকেট, কাচের বোতলে সয়লাব অন্যতম পর্যটন স্পট সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট এলাকা। নৌকা থেকে পানির বোতল, চিপস, বিস্কুটের প্যাকেট, পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছেন পর্যটকরাই। পানি শুকিয়ে গেলে হাওরের এই জমিগুলোতেই ফসল চাষ করেন কৃষক। তবে এসব বর্জ্য পানিতে না পচে দীর্ঘদিন অক্ষত থাকায় নষ্ট হচ্ছে ফসলি জমি। প্লাস্টিকের দূষণ ছাড়াও শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার অবাধ চলাচলে হাওরে নষ্ট হচ্ছে মাছের বিচরণ ক্ষেত্র, কমছে পাখি। হাউসবোটগুলোতে যে পরিবেশ দূষণের যে মেইন কারণটাই হচ্ছে আবর্জনাগুলো তারা নির্দিষ্ট স্থানে ফেলায় না। পানিটা যখন শুকিয়ে যাবে, এটা কিন্তু নির্দিষ্ট কারো জায়গা, এখানে জমি চাষ হয়। কাচের বোতলগুলো কিন্তু আমাদের যে কৃষিক্ষেত্রে নানা ধরনের সমস্যা হচ্ছে। সামান্য জিনিসটা একটু কষ্ট করে ডাস্টবিনে রাখবে না, আর নৌকায়, প্রতিটা নৌকায় কিন্তু ডাস্টবিন আছে, বড় বড় নৌকাগুলোতে, কিন্তু অনেকে নদীতে ফেলে দিচ্ছে। আমরা যারা ঘুরছি আমরা এগুলো ফেলছি, এত সুন্দরের মধ্যে এই অসুন্দরটা আসলে ভালো লাগছে না। দূষণ রোধে প্রশাসনের তরফ থেকে নির্দেশনা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কাগজপত্রেই। পরিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। এ ধরনের পরিবেশ দূষণ বা কোনো রকম ঝামেলা যাতে টুরিস্টরা না করে, নিজেদের অবস্থান থেকে প্রত্যেকের নিজেদেরই সতর্ক হওয়া উচিত। স্থানীয় ব্যবসায়ীদেরকে সচেতন করা হচ্ছে এবং স্থানীয় জেলে যারা আছে, যারা নৌকা করে
বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে তাদেরকেও সচেতন করা হচ্ছে এবং নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। হাওর ও পর্যটন এলাকার সৌন্দর্য ও বৈচিত্র্য রক্ষায় প্রশাসন আরও তৎপর হবে, এমনটি আশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পতেঙ্গা জেলায় পাড়ায় মাছ ধরার জালে আগুন লেগে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। শনিবার রাত 12টার দিকে পতেঙ্গার আকমল আলী ঘাটের জেলে পাড়ায় জাল রাখার ঘরে আগুনের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের KEPZ ও CEPZ স্টেশন থেকে দুটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় কয়েকটি ঘর পুড়ে যায়, তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি। বগুড়ায় ভেজাল সার তৈরির সময় 2 শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। মাটি, চুন, সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছিল জমিতে ব্যবহারের জন্য সার ও কীটনাশক। শনিবার রাত 10টার দিকে এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে প্রায় 100 বস্তা ভেজাল TSP সার, 22 বস্তা জিঙ্ক ক্রোজিং ছাড়াও বিভিন্ন প্রকার সার, কীটনাশক ও পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় মালিকপক্ষের কাউকে না পাওয়া গেলে 2 শ্রমিককে আটক করা হয়। প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র কিংবা সাইনবোর্ড নেই। সুলতান এবং গৌতম নামে 2 ব্যক্তি অবৈধ কারখানার মালিক বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে মাটি, চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরি হচ্ছিল এসব ভেজাল সার ও কীটনাশক। 17 ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল বেনামি এই প্রতিষ্ঠান। লেয়ার ও ব্রয়লার সহ মুরগি পালনকারী খামারিরা যখন লোকসানের মুখে, তখন লাভবান হচ্ছেন কোয়েল পাখির খামারিরা। কোয়েল পাখি পালনের ঝুঁকি ও উৎপাদন খরচ কম থাকায় অনেকেই এগিয়ে আসছেন খামার করতে। এতে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী স্বাধীন চৌধুরী 2 বছর আগে মাত্র 5,000 টাকা দিয়ে পলাশ উপজেলার পারুরিয়া গ্রামে গড়ে তোলেন কোয়েল অ্যাগ্রো ফার্ম। বর্তমানে পাখির সংখ্যা 40,000-এর বেশি। লেয়ার, ব্রয়লার সহ অন্যান্য মুরগির চেয়ে কোয়েল পাখি পালনের ঝুঁকি ও উৎপাদন খরচ কম থাকায় অনেকেই এগিয়ে আসছেন খামার করতে। বর্তমানে জেলায় 124টি কোয়েল পাখির খামার রয়েছে। আমিও চাই লেখাপড়া পাঠাতে যে কোনো একটু উদ্যোগ হতে পারি, লেখাপড়া করতে পারবো, ফ্যামিলি সব দায়িত্ব আমি নিতে পারবো। বেকার যুবক এরা যদি ওই রকম ফার্ম দিয়া অগ্রগতি হয়, তাহলে মনে হয় বাংলাদেশটা আরেকটু ঊর্ধ্বের দিকে ওটার স্বাবলম্বী হওয়ার সম্ভব। খামার থেকে ডিম ও পাখি নিতে অনেকে আসছেন বিভিন্ন এলাকা থেকে। এখন প্রায় আমার এখানে প্রায় 40 থেকে 35,000 পাখি রয়েছে। মহিলা পাখির প্রায় অনেক অর্ডার আসে, মহিলা পাখি ওই দিকে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন জায়গায়, যেখান থেকে তারা নিতে চায়। বাসায় আমাদের এখানে আইসেও নেয়, আবার আমরা বলে পাঠায়ও দিই। নতুন এই খাতকে এগিয়ে নিতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। কোয়েল পালন পদ্ধতিতে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যাপারটাই মেনলি দেখে থাকি, আর টেকনিক্যাল সাইডটাও তাদেরকে আমরা একটু জ্ঞান দিয়ে থাকি। আর আসলে চিকিৎসা পদ্ধতিতে আমরা হয়তো প্রাথমিকভাবে ওদের একটু পদ্ধতি দিয়ে থাকি। এদিকে কোয়েল পাখির খামার গড়ে মাসে প্রায় 1 লাখ টাকা আয় করছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 9ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্র সুরুজ। 1.5 বছর আগে ইউটিউব দেখে শখের বসে 500টি কোয়েল দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে 15,000 কোয়েল পাখি। এটা এখন আমার আনন্দের বিষয়, অনেক ভালো লাগে যে আমি প্রথম 500 দিয়ে শুরু করে এখন আমার অনেক পাখি হয়েছে। এখন সবকিছু বাদ দিয়ে তাও লাখের মতন আর কি থাকে। ভবিষ্যতে আরো বড় করতে চাই খামারটাকে। আর তার দেখা দেখি এলাকাবাসীরাও আগ্রহ দেখাচ্ছে কোয়েলের খামার করতে। সেও এবার পালে আমার ভবিষ্যতে বড় করার পরিকল্পনা আছে, আমার ইচ্ছা আছে। যদি ওর কথা শুনে আরেকজন 10টা 50টা 100টা পালে একটা উদ্যোগ হইলে পরে সেও 2 পয়সা পাইলো। ভবিষ্যতে নিজের খামার আরো বড় করে বেকারদের কর্মসংস্থান করতে চায় সুরুজ বিশ্বাস। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 3 মাস পর নতুন নামে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো গাজীপুরের সাফারি পার্ক। পুরনো নাম বদলে নতুন নামকরণ হয়েছে সাফারি পার্ক গাজীপুর। শিক্ষার্থী আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ রাখা হয়েছিল পার্কটির কার্যক্রম। নতুন প্রকল্পের মাধ্যমে সাজানো হবে পার্কটি, বলছে কর্তৃপক্ষ। গত 5ই আগস্ট সাফারি পার্কের মূল ফটকে হামলা চালায় দুর্বৃত্তরা। ভেঙে ফেলা অফিস, মিউজিয়াম সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতি হয় প্রায় 2.5 কোটি টাকার। দীর্ঘ 3 মাস পর শুক্রবার থেকে পার্কটি খুলে দেয় কর্তৃপক্ষ। এতে ঘুরতে আসেন শিশুসহ দেশি বিদেশি বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। দীর্ঘ 3 মাস সাবের বার বন্ধ ছিল, আসা হয় নাই। এখন দীর্ঘ 3 মাস পরে খুলছে সাফারি পার্ক, এখন ঘুরতে আসলাম, ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে আসছি, ভালো লাগছে, ঘুরে গেলাম, অনেক কিছুই দেখলাম। চিরা, তারপর ভাল্লুক, বাঘ, সিংহ,
পাখি মাছ দেখলাম, অনেক ভালো লাগছে। This park is very interesting. I'm like this. যদিও পশু পাখির অপ্রতুলতা ও পার্কের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বাসে এসি নষ্ট, একটা বাঘ ছাড়া আছে, আর বেবি সিট বসাইছে, বাচ্চা কাচ্চা দেখতে পারতেছে না। এখানকার পরিবেশ একটু ময়লা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, আর এখানে খাবারের ভেতরের দাম অনেকটা বেশি। সাময়িক সংস্কার করে খুলে দেওয়া হলেও নতুন প্রকল্পের মাধ্যমে সাজানো হবে পার্কটিকে, বলছেন পার্ক কর্তৃপক্ষ। নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং সেটা হলে আমরা সুন্দরভাবে অবকাঠামোগুলো করতে পারবো। আমরা চেষ্টা করতেছি, অনেকগুলা সমস্যা আছে এবং এগুলা মেরামত করা হচ্ছে। তারপরে আমরা ভালো কিছু করার জন্য এবং নতুন গাড়ি আনা যায় কিনা এটা অফিসিয়ালভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব। মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিন খোলা থাকবে সাফারি পার্ক গাজীপুর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। আগাম শীতের আমেজে দেশের উত্তরাঞ্চল, ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের পথঘাট। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। পঞ্চগড়ে প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবীরা কাজে যায়। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে। কোনো কিছু একখানা বোঝা যাচ্ছে না, দূর থেকে মনে হচ্ছে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না। আজকে প্রচন্ড কুয়াশা। কালকে 2 দিন থেকে গত কুয়াশাও অনেক বেশি এবং ঠান্ডার তীব্রতাও অনেকটাই বেশি। ঠান্ডার জন্য তো সমস্যা হচ্ছে, এখন সর্দি কাশি জ্বর লেগেই আছে বাচ্চাদের। ভ্যানটা যে চালাবো, যে মানে শীতের জন্য আমরা কামাই ধামাই করতে পারি না। আজ আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে, পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এই উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন। মাওলানা ভাসানী তার কৈশোর যৌবন থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। লাইন প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলন সহ সারা জীবনই তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করেছেন। মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। টাঙ্গাইলের নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এই উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 7:30টায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ভোর থেকেই ভাসানীর অনুসারীরা নানা আয়োজনে পালন করছে তার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হচ্ছে। এছাড়া বিএনপি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। খ্যাতিমান সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। 71 পেরিয়ে 72-এ পা রাখবেন এ কিংবদন্তি। বাংলার গর্ব এই শিল্পীর জন্ম 1952 সালের 17 নভেম্বর সিলেটে। গানের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করিয়েছেন রুনা লায়লা। 5 দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার হাজারো জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন দেশ বিদেশের নানা সম্মাননা। বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, সিন্ধি, পশতু, বেলুচ, আরবি, পার্সিয়ান, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজি সহ 18টি ভাষায় গান গেয়েছেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যটির 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা করার পর এবার মুখ্যমন্ত্রী
এন বীরেন সিংহের বাড়িতেই হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। জিরিবামের ত্রাণ শিবির থেকে অপহৃত ৩ নারী ও ৩ শিশুর মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠী। এর জেরে শনিবার দুপুরে কয়েক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বিক্ষুব্ধ জনতা। পরে মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারী জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও। রবিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। গত সোমবার মণিপুরের জিরিবাম থেকে ওই 6 জন নিখোঁজ হন। মেইতেই সম্প্রদায়ের অভিযোগ, কুকি সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গিরা ওই 6 জনকে অপহরণ করেছিল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।